বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এবিটি টেস্ট পেপার সলভ করছিলাম। আমরা যথারীতি বাংলার দুটো পেজ ইতিমধ্যে সলভ করে তোমাদের দিয়েছি ডিটেলস আকারে 9:43। এবার আমরা চলে যাব সরাসরি পেজ নম্বর 87 পৃষ্ঠায় চলে যাব, যেখানে আমরা 3 নম্বর সেট যেটা রয়েছে সেটার উত্তর সলভ করবো। এবং আমরা জানি আমরা এমসিকিউ এসিকিউ দুটো পার্টি শেয়ার করছি। তো চলো উত্তরগুলো শেয়ার করে নিই। ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হচ্ছে বছরাজ টেকের। হরিদা পেশায় ছিলেন একজন কি বহুরূপী? গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল কেমন? গভীর জলাশয়ের মতো। হেতা আমি বাবাদল মাঝে বামা শব্দের অর্থ কি? নারী। বধূদের যা তুলে ধরতে বলা হয়েছে তা কি? প্রদীপ। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তুষার। লেখকরা হোম ট্যাক্স করতেন কোথায়? কলাপাতায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? কাব্যের। দ্বন্দ্ব সমাসে কিসের অর্থ প্রাধান্য থাকে? উভয় পদের। ভিতরে এসে বসা হোক। হোক মানে হচ্ছে ভাববাচ্য। হয়তো কাল থেকে বর্ষা নামতে পারে কি জাতীয় বাক্য? ছন্দসূচক বাক্য। গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য কি? গিন্নিমা হচ্ছে যে গিন্নি সেই মা। আচ্ছা, ধাতু বিভক্তির আর এক নাম কি? উত্তর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তারপরে হচ্ছে সে যে বর্মা এসেছে এ খবর সত্য। চিহ্নিত পদটি হচ্ছে বর্মা স্থান অর্থাৎ অধিকরণ কারক। সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায়। যখন তখন দুটো জিনিস থাকলেই হচ্ছে জটিল বাক্য। আসক্তির আর এক নাম কি? নৈকট্য। এবার চলে আসবো আমরা এসএকিউ প্রশ্নে। প্রথম প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে এসে অনুভব করিল। ভ্রমটি কী ছিল? ভ্রমটি ছিল যে অপূর্ব হয়েছিল যে প্রথম শ্রেণীর যাত্রী বলে রাতের ঘুমের ব্যাঘাত ঘটবে না, কিন্তু কয়েকটি স্টেশন পরেই তার সেই ভুল প্রমাণিত হয়। পরের প্রশ্ন হচ্ছে, এসো আমরা কুস্তি লড়ি এ কথা কাকে কে বলেছিল? অমৃত আর ইসাবের একই রকম পোশাক দেখে দলের একটা ছেলে কালিয়া তাদের কুস্তি লড়তে বলেছিল। এবং এটাই হলো মূল উত্তর, আর কিছু বলার দরকার নেই। কে কাকে? তাহলে দলের একটা ছেলে কালিয়া তাদের কুস্তি লড়তে বলেছিল। কাদের বলেছিল? ওই অমৃত আর ইসাবকে। নইলে আমি শান্তি পাবো না। কি না হলে বক্তা শান্তি পাবেন না? কারণ বিরাগীর ছদ্মবেশে হরিদাকে দেখে আবেগ আপ্লুত জগদীশবাবু তার কিছু উপদেশ বাক্য শুনতে চান এবং জানান যে তা না শুনলে তিনি শান্তি পাবেন না। তারপর হচ্ছে নদের চাঁদ সব বোঝে। নদের চাঁদ কি বোঝে? নদের চাঁদের বয়স 30 বছর। তো সেই 30 বছর বয়সী নদের চাঁদ রেল স্টেশনের স্টেশন মাস্টারের একটা পদে থাকা সত্ত্বেও তার যে নদীর জন্য এত ভালোবাসা বা এত পাগল হওয়া বা উতলা হওয়া তার সাজে না, এটা কিন্তু নদের চাঁদ নিজেও বুঝতে পারে। ক্রমশ ও কথাটা চারিদিকে ছড়িয়ে পড়ে। কোন কথা ছড়িয়ে পড়া? কথাটা হচ্ছে যে তপনের মেশো একটু একটু কারেকশন করে দিয়েছে আর তপনের গল্পটি চাপানোর ব্যবস্থা করেছে। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, তাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কী? টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিল? তোমার বীরবাহুর মৃত্যু সংবাদ যখন পেল, অম্বুরাশি সুতাকে দেবী লক্ষ্মী তিনি বীরবাহুর মৃত্যু সংবাদে রাবণের রণসজ্জায় সেজে ওঠার যে সংবাদ সেটা ইন্দ্রজিৎকে জানানোর জন্য গিয়েছিল এবং ইন্দ্রজিৎ ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেছিল। তাহলে এক কথায় তোমরা যদি উত্তর লেখো তাহলে কার ছদ্মবেশ ধারণ করেছিল? ধাত্রীমাতা প্রভাষার ছদ্মবেশ ধারণ করেছিল। দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে কি বোঝানো হয়েছে? দ্বাদশ রবির বহ্নিজ্বালা হচ্ছে তোমার এখানে একটুখানি লিখতে হবে যে রুদ্র নটরাজের তৃতীয় নয়নে থাকা দ্বাদশ রবি সম্মিলিত তেজের মতো তেজোদ্দীপ্ত নয়নবর্ণী দিয়ে পৃথিবীর দীনতা হীনতা ও জীর্ণতার আবর্জনাকে দগ্ধ করবেন। সুতরাং দ্বাদশ রবির বহ্নিজ্বালা বলতে প্রলয় দেবতার তেজোদীপ্ত জ্যোতিকে বোঝানো হয়েছে, যার দ্বারা বিশ্বের যে সমস্যা সে সমস্যাগুলোর সমাধান হবে। এটুকু লিখতে পারো। পরের প্রশ্ন যেটা রয়েছে দেখো, আমাদের পথ নেই আর কবি এরকম বলেছেন কেন? কারণ মানুষ চারিদিকে ধর্মীয় দাঙ্গা গণ্ডগোল এইসবে মেতে উঠেছে। আর এইসবে মেতে থাকার কারণে যে সাম্প্রদায়িক ঝামেলা হচ্ছে বা যে মানবতাগুলো ভুলে গেছে, এই ভুলে থাকার কারণে কিন্তু আমাদের সামনে আর কোনো পথ নেই। অশোকে একজন কবিতায় কবি পায়ের দাগ কিসে ধুয়েছিলেন? এটা তো একদম সহজ কথা, তার পায়ের দাগ বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ড্যাশ লেখে 3 জন, এই 3 জন কে কে? কালি কলম মন লেখে 3 জন, এটাই হচ্ছে সহজ উত্তর। তারপরে হচ্ছে স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? স্টাইলাস হচ্ছে ব্রোঞ্জের শলাকা। একদম সহজ কথায় সেটা বলবে। স্টাইলাস কি? স্টাইলাস হচ্ছে ব্রোঞ্জের শলাকা। আচ্ছা, তারপরে চলে আসো, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ এবং এর অর্থ সুনির্দিষ্ট করা। আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিভুজ কথা বলেছেন। শব্দের ত্রিভুজ কথা কি? ত্রিভুজ হচ্ছে অভিধা লক্ষণা আর ব্যঞ্জনা। তারপরে চলে আসো ব্যাকরণের প্রশ্ন। নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস হচ্ছে কি? যে সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে হলে অন্য সমস্যমান পদের ব্যবহার করতে হয়, তাকে নিত্য সমাস বলা হয়। আচ্ছা, তারপরে চলে আসো প্রযোজককর্তার একটা উদাহরণ। প্রযোজককর্তার উদাহরণ, মাস্টার ছাত্রকে পড়াচ্ছেন, হয়ে গেল। তারপরে চলে আসো তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি কি? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকেই বলা হয় তির্যক বিভক্তি। এতে এতে এগুলো হচ্ছে বাংলা তির্যক বিভক্তির উদাহরণ। তারপরের প্রশ্ন চলে আসো, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? মন্দিরে স্থান, স্থান মানে স্থানাধিকরণ।
তোরা সব জয়ধ্বনিকর চিহ্নিত পদটির ব্যাস বাক্য সমাসের নাম লেখো। জয়ধ্বনি মানে কি? জয় সূচক ধ্বনি, যেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস। তারপরে হচ্ছে যদিও লোকটি দরিদ্র তবুও সৎ, সরল বাক্যে পরিণত করো। তাহলে কি হবে? লোকটি দরিদ্র হলেও সৎ। আচ্ছা, তারপরে হলো বারেক ঠেকানো মাথা ভাববাচ্যে পরিবর্তন করো। বারেক ঠেকানো মাথা মানে বারেক মাথা ঠেকানো হলো। তারপরে চলে আসো পরবর্তী প্রশ্ন, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। কর্তৃবাচ্যের কর্তা প্রধান হয়, ক্রিয়াকর্তার অনুগামী হয়, ব্যাস মিটে গেল। তারপর হচ্ছে সেই মেয়েটির মৃত্যু হলো না। কি বলছে? সেই মেয়েটির মৃত্যু হলো না, হ্যাঁ বাক্যে পরিণত করো। তাহলে সেই মেয়েটি অমর রইল বা সেই মেয়েটি বেঁচে রইল। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে আসো, অকারক পদ কত প্রকার ও কী কী? 2 প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এই হলো আমাদের পরবর্তী সেটের প্রশ্ন এবং উত্তর শেয়ার করলাম। ধন্যবাদ।